যৌনবৃত্তিকে যদি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে এর অর্থ কি দাঁড়ায়? সাম্প্রতিক সময়ে নারী বিষয়ক সংস্কার কমিশন যৌন পেশাকে আইনগত স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে। দেখা যাক যৌন পেশাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া মানে কি আসলেই কোনো মানবিকতা বা অধিকারের প্রতীক, নাকি এটি একটি সমাজের আদর্শিক অবস্থান এবং মূল্যবোধ ধ্বংসকারী ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। প্রথমেই জেনে রাখা দরকার, সেক্স একটি ইন্ডাস্ট্রি। এটি একটি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। এটি এমন একটি ইন্ডাস্ট্রি যা শুধুমাত্র নারীর দেহ ও যৌনতা ব্যবহার করে টিকে আছে। এটি এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে নারীর দেহ একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা হয়, একটি সময়ের পরে সেই নারীকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এই যে দেহ নিয়ে ব্যবসা, সবসময় তা ইচ্ছাকৃত নয়, বরং বাস্তবে অনেক সময় নারীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই এই নিকৃষ্ট কাজ করানো হয়। এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং প্রমাণিত বাস্তবতা। তো এই সেক্স ইন্ডাস্ট্রির এই বাস্তবতা নিয়ে আমাদের কারো মোরাল কোয়ান্ডারিতে বা নৈতিক সংকটে ভোগার কোনো সুযোগ নেই। মেক নো মিস্টেক, যৌন পেশার ভিত্তি হল এক্সপ্লয়টেশন বা শোষণ। এই পেশার একমাত্র বিষয় যৌন উন্মাদনা, বিকৃত যৌনাচার এবং নারীর যৌন সেবার ভিত্তিতে ব্যবসা। তাই কেউ যদি মনে করে এটি একটি বিকল্প পেশা, তাহলে তাকে এটিও আগে মেনে নিতে হবে যে সে বিকৃত বা অবৈধ অবাধ যৌনাচার এবং শোষণকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছে। সহজ কথায়, সে এমন এক শোষণের কাঠামোকে বৈধতা দিতে চাচ্ছে যেখানে শোষণের পন্থা হল বিকৃত যৌনাচার এবং যৌন নিপীড়ন। যৌনকর্মীদের পেশাগত স্বীকৃতি দেওয়ার অর্থ হচ্ছে ফিজিক্যাল অ্যাবিউজকে আইনি রূপ দেওয়া। কারণ যখন এই পেশা বৈধ হয়, তখন একজন নারী যেটাকে নির্যাতন বলে দাবি করতে পারতেন, সেটা তখন হয়ে যায় ক্লায়েন্ট সার্ভিস। তখন সে কোনো বিকৃত যৌনাচার, অপমান বা নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, কারণ সেগুলো তখন বৈধ চুক্তির অংশ হিসেবে দেখা হয়। অথচ বাস্তবতা হলো প্রত্যেক যৌনকর্মীকে সবসময় ভয়ঙ্কর নির্যাতন এবং অপমানের মধ্যে দিয়ে যেতে হয়। এমনকি যে পশ্চিমে যৌনকর্মীদের আইন রয়েছে, যে পশ্চিমের কথিত আদর্শে উজ্জীবিত হয়ে কথিত কমিশন এই সুপারিশ এনেছে, আপনি তাদের অবস্থায় দেখুন। The UK Parliament found that 74% of women involved in prostitution have experienced violence from men who buy sex. Some studies indicate that women involved in prostitution are 18 times more likely to be murdered. এটি জেনে রাখা জরুরি, পশ্চিমের রাষ্ট্রগুলো আমাদের দেশের চেয়ে অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও সেখানের পতিতালয়ে প্রচুর নারী পাচারের শিকার হয়। আর আমাদের দেশের বাস্তবতা তো সবারই জানা আছে। আমাদের এইখানে যারা এই পেশায় আসে তারা অধিকাংশই প্রান্তিক, দরিদ্র, অশিক্ষিত, প্রতারিত বা পাচারের শিকার, যাদের পছন্দ আসলে বেঁচে থাকার একটি লড়াই মাত্র। সুতরাং প্রশ্ন ওঠে, আমরা কি চাই রাষ্ট্র কাঠামোর ভেতরে যৌন পেশা নামে কোনো পেশা অন্তর্ভুক্ত হোক? যদি হ্যাঁ বলি, তবে আমরা কি প্রস্তুত এই পেশায় আমাদের মা, বোন, স্ত্রীদের যৌন পেশার যৌন শ্রমিক হিসেবে দেখতে? আমরা কি চাই এই সম্পর্কগুলোকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করতে যেখানে সামাজিক বন্ধন, পবিত্রতা, সম্মান এবং ভালোবাসা দেহ ও টাকার লেনদেনে ধ্বংস হয়ে যাবে? একটি যৌনপল্লীর বাস্তবতা হলো সিন্ডিকেট, নিপীড়ন, মানসিক শারীরিক নির্যাতন, চিরস্থায়ী দুর্দশা। যৌনপল্লীর এই বাস্তবতা ও ঝুঁকি নিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে কি? আমরা কি এতটাই নির্বোধ হয়ে গেছি যে এমন জীবন ও সমাজ ধ্বংসকারী কাজকে পেশার স্বীকৃতি দিতে হবে? আজ যারা এই স্বীকৃতিকে অধিকার বলে দাবি করছে, তারা নারীর সম্মান বা স্বাধীনতার জন্য নয়, বরং দেহ ব্যবসার আইনি বৈধতার মাধ্যমে তারা পারিবারিক সম্পর্ক এবং সামাজিক ভারসাম্য নষ্ট করতে চায়। লক্ষ্য করুন, একজন যৌনকর্মী বা মিডিয়া হাইপে বহুল পরিচিত সেক্স স্লেভের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। একজন যৌনকর্মী তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক প্রয়োজনের নিরাপত্তার শর্তে নিজেকে সেক্স স্লেভ হিসেবে উপস্থাপনা করে, আর নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থায় এটিকে অধিকার হিসেবে দেখাতে চায়। একজন যৌনকর্মী অর্থ হচ্ছে সে অর্থের বিনিময়ে নিজেকে যৌনতার অনুমতি দেয়। এই যৌনতা অধিকাংশ সময় নির্যাতন পর্যায়ে চলে যায়। কোনো রাষ্ট্র যদি এভাবে যৌন নির্যাতনের শিকার হওয়া এবং এই অবকাঠামোকে অধিকার বলে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে অপরাধ জগতে যৌন নির্যাতন বলে কোনো অপরাধের অস্তিত্ব থাকবে না, বরং এটি আরও অপরাধের রাস্তা তৈরি করে দেবে। পতিতাবৃত্তিকে অধিকার বলে বৈধ করলে সমাজে কি ঘটে? চলুন কয়েকটি দেশের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। থাইল্যান্ডে প্রতি বছর 30,000 থেকে 40,000 নারী ও শিশু পাচারের শিকার হয়, যাদের অধিকাংশই যৌন বাণিজ্যে ব্যবহৃত হয়। জার্মানিতে প্রতি বছর আনুমানিক 1500 থেকে 2000 নারী পাচার হন, যাদের 90%-এর বেশি যৌন শোষণের শিকার হন। নেদারল্যান্ডসে প্রতি বছর 600 থেকে 1000 নারী পাচার হয়, যাদের অন্তত অর্ধেককে যৌন বাণিজ্যে বাধ্য করা হয়। নাইজেরিয়াতেও সেখানকার কিশোরীদের আইভরি কোস্টে পাচার করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হচ্ছে। পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়া সিয়েরা লিওনের শিশুরা পর্যন্ত এই ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে।
উপরের পরিসংখ্যানগুলো থেকে পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে পারছেন কি? পতিতাবৃত্তিকে পেশা হিসেবে অনুমোদন দেওয়ার মানেই হল প্রকারান্তরে নারী এবং শিশু পাচারকে অলিখিতভাবে বৈধতা দেয়া। এবার বাংলাদেশের প্রসঙ্গে আসা যাক। বাংলাদেশে নারীদের অপহরণ করে বিভিন্ন দেশে পাচার করার ঘটনা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এদেশে পাচার, শিশু যৌন নির্যাতন ও ধর্ষণের পরিসংখ্যান ভয়াবহ। 2023 সালে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে বাংলাদেশে 12,000+ শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে বহু শিশুকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। একই বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 700+ নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত অভিযুক্তদের গ্রেফতার করেছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেতে DUSPH এর একটি লিঙ্ক ভিজিট করতে পারেন। আপনি নিজেকে একটি প্রশ্ন করুন, একজন যৌনকর্মী মাকে চান তার মেয়ে তার মতোই হোক? আপনি কি পারবেন সেই প্রশ্ন সামনে রেখে উত্তর শুনতে? যে কমিশন, যে আইন এই স্বীকৃতি দেয়, তাদের কি এই প্রশ্ন জিজ্ঞেস করার সাহস আছে? তারা তো বাস্তবে এক পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসনের কর্মী, যাদের উদ্দেশ্য আমাদের সমাজের মোরাল স্ট্রাকচার পুরোপুরি ভেঙে ফেলা। তারা শোষণের একটি দূষিত মডেলকে রিপ্লেস করার কথা না ভেবে বরং সেটিকেই আইনগত বৈধতা দেওয়ার কথা ভাবে। কি নির্লজ্জ! লক্ষ্য করুন কিভাবে তারা বিয়েকে কঠিন করেছে, জিনাকে সহজ করেছে, স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং অবাধ এবং বিকৃত যৌনাচারকে সামাজিকভাবে স্বাভাবিক করে তুলছে। বাস্তবে এই সংস্কার একটি ষড়যন্ত্র, যার মটো হল মেকিং অ্যাডাল্টারি ফ্লো লাইক ওয়াটার ইন দ্য সোসাইটি, অর্থাৎ সমাজে ব্যভিচারকে পানির মতো প্রবাহমান করে তোলা, যেন আমাদের সমাজেও পশ্চিমা সমাজের মতো বিবাহ বহির্ভূত সম্পর্ক, যারার সন্তান, ফ্যামিলি ডিসঅর্ডার এবং ভ্রূণ হত্যাকে স্বাভাবিক করে তোলা যায়। আমেরিকায় বর্তমানে প্রায় 40% সন্তানের জন্ম হয় বিয়ে বহির্ভূত যৌন সম্পর্ক থেকে। তারা চায় আমাদের সমাজও ধীরে ধীরে সেই পথেই হাঁটুক। তাই এখনই আমাদের প্রশ্ন তুলতে হবে, এই কমিশন আসলে কি চায়? প্রশ্ন করুন, এরা আসলে কি চায়? আসুন একটি মৌলিক প্রশ্ন করা যাক। কেন তারা আমাদের পরিবার, আমাদের সমাজে এরকম জঘন্য অশ্লীলতা প্রবেশ করাতে চায়? কেন তারা এটার পিছনে কোটি কোটি ডলার খরচ করে কেবলমাত্র এজন্য যে মুসলিম পরিবার এবং মুসলিম সমাজ যেন হায়া শরমের সীমা ভেঙে অশ্লীলতার মধ্যে ডুবে থাকে? কেন? এই মৌলিক প্রশ্নের উত্তর জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা একটা হাদিস জানি, হায়া বা লজ্জা ঈমানের একটি শাখা। আরেকটি হাদিস জানি, যদি তুমি লজ্জা না পাও তবে যা খুশি তাই করো। দুইটি হাদিসই বুখারীর হাদিস। তাদের চক্রান্তের প্রথম ধাপ হচ্ছে আমাদের হায়া, শরম, লজ্জা ভেঙে ফেলা। কারণ একজন নির্লজ্জ ব্যক্তি কোনো পাপাচারে লজ্জা বোধ করে না। একজন নির্লজ্জ বেশরম ব্যক্তি ধীরে ধীরে সমস্ত রকম পাপের দিকে ধাবিত হতে থাকে। মানুষের হায়া বা লজ্জাবোধ মানুষকে সংরক্ষিত রাখে। একজন মুসলিম তার আদর্শিক এবং মৌলিক অবস্থান থেকে জিনার ধারে কাছেও যাবে না, অ্যালকোহলের ধারে কাছেও যাবে না। আর সতীত্বের সাথে জীবনযাপনে আগ্রহী কোনো নারীকে পতিতাবৃত্তিতে বাধ্য করা তো অনেক দূরের বিষয়। মদিনায় জাহান্নামের লাকড়ি মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তার অধীনস্থ এক নারীকে পতিতাবৃত্তি করিয়ে টাকা উপার্জন করার চেষ্টা করত। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তোমাদের অধীনস্থ মেয়েরা পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। সূরা নূর 33 নং আয়াতাংশ। আমাদের এই সমাজেও নোংরা, ছোটলোক, পশ্চিমা জাহেলি সভ্যতার গোলাম পুঁজিবাদী শয়তানেরা একই কাজ করে চলেছে। পাশাপাশি সেটাকে আইনিভাবে বৈধ করার চেষ্টা করে চলেছে। কতটা নির্লজ্জ, নৃশংস এবং অমানুষ হলে কেউ এমন ইন্ডাস্ট্রির বৈধতা দেওয়ার চেষ্টা করে, যেখানে নারীদেরকে পাচার করে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়, যেখানে সমগ্র নারী জাতির অবমাননা করা হয়। যখন কারো হায়া শরম নষ্ট হয়ে যাবে, তখন সে যে কোনো পাপে আর লজ্জা পাবে না, বরং এমন যা কিছু তাকে পাপ এবং স্বেচ্ছাচারিতা থেকে বাধা দেবে সেটাই তার শত্রু হয়ে উঠবে। আল্লাহ বলেছেন, আর জিনার নিকটেও যেও না, এটা নির্লজ্জতা এবং অতি মন্দ পথ। সূরা আল ইসরা আয়াত 32। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন সে ঈমানদার থাকে না। বুখারী হাদিস নম্বর 6474। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, আমি ভয় করি এমন একটি জাতির জন্য যারা ব্যভিচারকে ছোট গুনাহ বলে মনে করবে, অথচ তা ঈমানকে ধ্বংস করে দেয়। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ব্যভিচার হলো এমন একটি পথ যা মানুষকে ধ্বংসের গভীর খাদে নিয়ে যায়। এটি যেমন দুনিয়ার সম্পর্ক ভাঙে, তেমনি আখিরাতের নাজাত ধ্বংস করে। পশ্চিম জানে মুসলিম উম্মার শক্তি হচ্ছে তার ঈমান, নৈতিকতা, শালীনতা এবং পরিবার ভিত্তিক সমাজ। অ্যাডাল্ট্রি ও ফ্রি সেক্স এই ভিত্তিকেই ভেঙে ফেলে। র্যান্ড কর্পোরেশনের রিপোর্ট সিভিল ডেমোক্রেটিক ইসলাম 2003 মুসলিম সমাজকে সফট ইসলামের দিকে নিয়ে যাওয়ার জন্য মৌলবাদ বিরোধী সংস্কৃতি গড়ে তোলার প্রস্তাব দেয়, যার অন্তর্ভুক্ত ছিল নারীবাদ বা ফেমিনিজম, লিবারেল ইসলাম, যৌন স্বাধীনতা,
একটা দৃঢ় মুসলিম পরিবার মানেই একটি প্রজন্ম গড়ে উঠবে ঈমান এবং নৈতিকতা নিয়ে। তাদের লক্ষ্য হচ্ছে এই দুর্গ ভেঙে ফেলা। এই ব্যাপারে একটি হাদিসও আমাদের সামনে রাখা প্রয়োজন। ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে এবং তার দলবলকে পাঠায় মানুষদের বিপদগামী করার জন্য। তাদের মধ্যে যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে সে ইবলিসের কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হয়। একজন শয়তান এসে বলে, আমি অমুক কাজ করেছি। ইবলিস বলে, তুমি তেমন কিছু করনি। তারপর আরেকজন আসে এবং বলে, আমি এমন করলাম যে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিলাম। তখন ইবলিস তাকে কাছে ডাকে এবং বলে, তুই তো দারুণ কাজ করেছিস। সহিহ মুসলিম হাদিস নম্বর ৭১০৬। তাদের এই সমস্ত চক্রান্তের অন্যতম মূল একটি কারণ ছিল মুসলিম সমাজের পবিত্রতা, শালীনতা এবং পারিবারিক বন্ধন ধ্বংস করে ফেলা। কারণ তখন প্রতিটি মুসলিম যুবক এবং যুবতী শিকারী নেকড়ের সামনে একাকী ভেড়ার মতো। আর এই জন্য শয়তানের সবচেয়ে প্রিয় কাজ মুসলিম পরিবারকে বিচ্ছিন্ন করে দেওয়া। ভেবে দেখুন, শয়তানের কাছে সবচেয়ে প্রশংসনীয় যে কাজ, তারা সেই কাজকে লক্ষ্য বানিয়ে চক্রান্ত করছে, পলিসি সাজাচ্ছে, সুপারিশ করছে। এরাই কি ইবলিসের সবচেয়ে কাছের শয়তানগুলো নয়? আসুন এবার সবকিছু বাদ দিয়ে একটি সামাজিক চিত্র কল্পনা করা যাক। আপনার এলাকার অলিতে গলিতে যেমন পান সিগারেটের দোকান পাওয়া যায়, ঠিক তেমনিভাবে পতিতাও পাওয়া যাবে। আপনি তাদের কিছু বলতেও পারবেন না, কারণ তারা রাষ্ট্র স্বীকৃত পেশাজীবী। তারা আপনাকে, আপনার সন্তানকে খদ্দের হওয়ার জন্য ডাকতে থাকবে। আপনার উঠতি বয়সের মেয়ে জানবে এভাবে রাস্তায় শরীর বেচে টাকা কামানো যায়। এমনকি বাস্তবতা তো এই যে বর্তমানে আমাদের সমাজের উচ্চশিক্ষার স্থান বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রী নিজেদের খরচ মেটানোর জন্য শরীর ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে। সুগার ড্যাডি কিংবা সুগার মম এগুলো আমাদের সমাজে অজানা নয়। এই দৃশ্যগুলোই কি আমাদের কাম্য? নষ্ট সমাজের কোনো বাবা হয়তো পতিতালয়ে গিয়ে তার সন্তানকেও সেখানে পেয়ে যাবে। এগুলো কোনো সুপারফিশিয়াল কথা নয়, বরং এটা ওয়েস্টের জঘন্য বাস্তবতা। কোনো রুচিশীল, বিবেক সম্পূর্ণ মানুষের পক্ষে এমন বিষয় নিয়ে চিন্তা করা অসম্ভব। অথচ নারী বিষয়ক সংস্কার কমিশন সংস্কারের নামে ঠিক এই জঘন্যতাই প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে। ইজ দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট? উই ওয়ান্ট ফর শিওর দ্যাট সো-কল্ড কমিশন থিংকস সো। এটাই কি আপনি চান? আমরা চাই। এটা নিশ্চিত যে এই কথিত কমিশন তাই মনে করে। পিক ইউর মুভ নাও, ইটস নাও অর নেভার।